তারপরে এখানে বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ এ বি সি কত? মানে এ বি সি মানে এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখানে আমি বারবারই বলি যে অঙ্কের প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে। এখানে দেখেন যে এখানে এই সিডিই এটা সমান কত ডিগ্রি দেওয়া আছে? ৮২ ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এই কোণটার মান বের করতে পারবো। কারণ আমরা জানি এক সরল কোণ সমান সমান ১৮০ ডিগ্রি। তাহলে যদি ১৮০ ডিগ্রি হয় তাহলে ৮২ যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এখানে কত থাকবে? ৯৮ থাকবে। তাহলে এই কোণটার মান হচ্ছে ৯৮। ঠিক আছে? আচ্ছা, এখানে ৯৮ হইছে। এখন আমরা জানি আ বৃত্তে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে তার বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হয় ১৮০ ডিগ্রি। বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হয় কত ডিগ্রি? ১৮০ ডিগ্রি। তাহলে এখানে যেহেতু এখানে আমাদের পাইছি কত? ৯৮ পাইছি। তাহলে ১৮০ থেকে যদি আমরা ৯৮ বাদ দেই, ৯৮ বাদ দিলে কত থাকবে? ৮২ থাকবে। তার মানে এখানে এই ডি কোণটার মান যত, এখানে বি কোণটার মানও তত। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত? ৮২। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই যে এখানে কি বলা হইছে? যে এখানে বলা হইছে যে x + y = 7 এবং x - y = 1 হলে y এর মান নিচের কোনটি? তাহলে দেখেন এখানে x + y সমান কত? 7। x - y সমান হচ্ছে কত? 1। তাহলে যেহেতু আমাদের y এর মান চাইছে, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি যে x এর মানই বের করি, সমস্যা নাই। তাহলে এই y কাটা যোগ করে পাই যদি, তাহলে 2x সমান হবে 8। তাহলে x এর মান হবে কত? 8 কে যদি 2 গুণাকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে 4। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে আ y এর মান কত হইতে পারে? তাহলে 4 এর সাথে কত যোগ করলে 7 হয়? 3 যোগ করলে 7 হয়। ঠিক আছে? অথবা এই 4 থেকে কিন্তু 3 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তাহলে এভাবেও আমরা বের করতে পারবো। ঠিক আছে? এটা আসছে আমাদের অধ্যায় থেকে ৩ অনুশীলনী ৩ থেকে আসছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা নিচের উদ্দীপক অনুযায়ী ১৫ এবং ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে বলা হইছে যে চিত্রে ABCD একটি রম্বস। এর কর্ণ AC, এই কর্ণ হচ্ছে কি? AC সমান হচ্ছে এই AC সমান দেওয়া আছে ২৪ আর এখানে BD সমান দেওয়া আছে ১০। ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই এই অঙ্কটা করার পিছনে মানে এমসিকিউটা করতে গেলে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে এখানে প্রত্যেকটা কোণ কি হয়? সমকোণ হয়। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু এটা সমান ২৪ তাহলে এটা সমান ১২, এটা সমানও কি ১২ আর এটা বিডির মান হচ্ছে ১০। তার মানে এটা সমান ৫, এটা সমান ৫। তাহলে দেখি আমরা যদি আমরা এইটুকু অংশের কথা চিন্তা করি, এইটুকু অংশ, তাহলে এটা সমান ১২, এটা সমান ৫। আমরা কিন্তু এরকম করছি ৫, ১২ আর এটা কি ১৩। মানে সমকোণী ত্রিভুজের এটা কিন্তু সমকোণ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে আপনার লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বা ৫, ১২, ১৩ কেন কিভাবে হইলো এটা? কারণ আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি? অতিভুজ স্কয়ার। তাহলে দেখেন লম্ব স্কয়ার ৫ ৫ কত? ২৫, ১২ ১২ কত? ১৪৪। ১২৫ মানে ২৫ আর ১৪৪ যোগ করলে হয় কত? ১৬৯। আর এটা ১৩, ১৩ এর বর্গ। ১৩ এর বর্গ হচ্ছে কত? ১৬৯। আমরা এরকম কয়েকটা বলে দিছিলাম যে একটা হচ্ছে ৩, ৪, ৫। একটা যদি মানে ৩ এবং ৪ হলে অপরটা কি হবে? ৫ হবে। ঠিক আছে? ৫, ১২, ১৩ এরকম। এটা যদি ৬ হয়, এটা ৮ হবে, এটা ১০ হবে। এরকম। এগুলো আমরা কি ক্লাসে আলোচনা করছিলাম? ঠিক আছে? তাহলে এই এমসিকিউটা করার জন্য আমাদের কি করতে হবে? কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তখন এখানে আমাদের কি? মানে মূলত এই অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এই সূত্রটা ফেলতে হবে।
আচ্ছা, তাহলে এখানে আমাদের কত উত্তর হলো? 13। তাহলে 15 নম্বর রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। এই ক্যাটাগরির এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চিত্রে রম্বসের পরিসীমা কত? 52। আচ্ছা, রম্বসের পরিসীমা হচ্ছে কত? 52। তাহলে রম্বসের পরিসীমা, তাহলে যদি বাহুর দৈর্ঘ্য এটা 13 হয়, এটা 13 হয়, এটা 13 হয়, এটা 13 হয়, মানে মূলত 4 এ। ঠিক আছে? তাহলে 4 তেরং কত হয়? 4 তেরং 52 হয়। তাহলে এটা কি সঠিক? ঠিক আছে? তাহলে প্রথমটা সঠিক। অভ্যন্তরে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। 30 বর্গ সেন্টিমিটার। এটা দেখি সঠিক কিনা। আমরা জানি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, একটা 12 পাইছি, আরেকটা কি পাইছি? আরেকটা 5 পাইছি। তাহলে 6 দুগুণে 12, 5 6 কত? 30। মিলে গেছে। হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। কারণ আমরা এটা পাইছি 12, এটা পাইছি কত? 5। তাহলে এখানে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে কত পাইছি? 30 পাইছি। শেষ। তারপরে হচ্ছে সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? এটা আমাদের জানতে হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কোণ হচ্ছে 24 আর একটা কোণ হচ্ছে কি 10। তাহলে 2 দিয়ে যদি 24 টা কাটে তাহলে হবে 12 দুগুণে 24 সমান সমান কত হয়? 120 হয়। তার মানে এটা আমরা নিতে পারবো না। ঠিক আছে? তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা জ্যামিতি থেকে আসছে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ C সমান সমান হচ্ছে সমকোণ। কোণ B সমান 2 কোণ C। তাহলে আমরা যদি একটু ত্রিভুজটা অঙ্কন করি যে এই ABC ত্রিভুজের কোণ C সমান সমান হচ্ছে সমকোণ ABC। আচ্ছা, তাহলে বলছে কোণ B সমান সমান 2 কোণ A। তাহলে বলছে AB এর মান কত? ওকে। আবার BC এর মান, এখানে BC এর মান দেওয়া আছে 4। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে যে এটা যদি মানে কি কোণ বি, কোণ বি সমান 2 কোণ এ, মানে এর মান যদি 30 হয় তাহলে বি এর মান কত হবে? 60 হবে। এরকম আর কি। বিষয়টা হচ্ছে এরকম যে কারণ দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে 60 আর 30 90। 30 এর ডাবল হচ্ছে কত? 60। ঠিক আছে? এখন বলছে বি সি এর মান 4। এটা মূলত অঙ্কটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অনুশীলনী 10 থেকে আসছে মূলত। তাহলে কোণ বি সমান, এটা হলে বি সি এর মান দেওয়া আছে 4। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা অঙ্কটা করতে পারি যে কোণ এ যদি থিটা হিসেবে যদি আমরা কোণ এ ধরি তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের বের করতে কি বের করতে বলছে? এ বির মান বের করতে বলছে, মানে অতিভুজ বের করতে বলছে। তাহলে আমরা যদি এটাকে থিটা ধরি তাহলে এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এরকম দিতে পারি লম্ব বাই অতিভুজের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি? অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কি হাফ। তাহলে 4 বাই কি এ বি। তাহলে এ বির মান কত হবে? এ বির মান হবে এ বি অনুগুণ করলে 4 দুগুণে কত? 8। তাহলে এখানে 8 সেন্টিমিটার হবে উত্তর। ঠিক আছে? এই অঙ্কগুলি একটু পেঁয়াজ কেটে দিছে বলতে কি একটু বুঝে নিতে হবে। এর জন্য আমাদের বেশি বেশি করে এই অঙ্কগুলি কি করতে হবে? সলভ করতে হবে। ঠিক আছে? পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি যে কি দেওয়া আছে? 2 13 7 3 8 5 নম্বরগুলোর মধ্যক কত? যখন এরকম আকারে মধ্যক নির্ণয় করতে বলবে তখন আমরা সহজ ভাষায় কি করব? আগে এগুলোকে সাজিয়ে নেব। 2 3, তারপরে হচ্ছে 5 7 8 13। এটা আমরা সাজিয়ে নিলাম যে 2 3 5 7 8 13। এখন আমরা কি করব? এখান থেকে এই দুইটা নিলাম, এখান থেকে এই দুইটা নিলাম, মাঝখানে কয়টা রয়ে গেল? 2টা রয়ে গেল। যখন মাঝখানে মানে জোড় সংখ্যা হলে মাঝখানে অবশ্যই আমাদের কয়টা থাকবে? 2টা থাকবে। তখন আমরা এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। 2টা যোগ করে কি করে দেব? 2 দিয়ে ভাগ করে দেব। তাহলেই আমাদের মধ্যক বের হয়ে যাবে। তাহলে 5 7 5 কত? 12। তাই 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 6। এখানে সঠিক উত্তর হচ্ছে 6। কিন্তু এখানে যদি আমাদের কি থাকতো?
এখানে যদি আমাদের ৩টা সংখ্যা মানে বেজোড় সংখ্যা থাকতো, ঠিক আছে? বেজোড় সংখ্যা যদি থাকতো তাহলে এখান থেকে ২টা নিলাম, এখান থেকে ২টা নিতাম। তাহলে আমাদের কি থাকতো? ২টা নিয়ে গেলে এখানে মধ্যক হইতো ৫। তাহলে যখন আমাদের কোনো সংখ্যা মানে এইভাবে যদি সংখ্যাগুলি থাকে, মানে বক্স আকারে যদি না থাকে, তাহলে যদি মধ্যক বের করতে বলে, তাহলে আমরা কি করব? ১ম এ উপাত্তগুলাকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নেব। ঠিক আছে? সাজিয়ে নেওয়ার পরে আমরা বাম থেকে ডান থেকে এরকম সংখ্যা নিতে, নিতে যদি মাঝখানে ২টা থাকে তখন ওই ২টা যোগ করে ২ দিয়ে ভাগ করে দেব। আর যদি একটা থাকে তাহলে সেই একটাই মধ্যক। ঠিক আছে? পরবর্তীতে যে অঙ্কটা সেটা হচ্ছে কি, এখানে কি দেওয়া আছে? m = 4, 5, n = 5, 9 হলে p m ইন্টারসেকশন n মানে m ইন্টারসেকশন n এর উপসেট বের করতে বলছে। আচ্ছা, তাহলে উপসেট বের করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে m ইন্টারসেকশন n এটার মান বের করে নিতে হবে। m ইন্টারসেকশন n এর মান কি করে নিতে হবে? বের করে নিতে হবে। আচ্ছা, যদি এটা আমরা বের করে নেই তাহলে কি হবে? এটা আমরা বের করে নিলে কি হবে? m ইন্টারসেকশন n মানে শুধু কমন গুলা নিতে হবে। তাহলে শুধু উপসেট কয়টা হবে? মানে m ইন্টারসেকশন n এটার মান কি হবে? শুধু 5 হবে। একটা। এটা আমরা আরেকটা প্রশ্নে সলভ করেছি। হ্যাঁ? ১০ নম্বর মডেলে আমরা করেছি। তাহলে এখানে কি হবে? 5 হবে। আরো এই জাতীয় ছিল। তাহলে একটা উপসেট আছে। আমরা জানি উপসেট বের করতে গেলে যেটা উপাদান সংখ্যা এটা 2n কে সমর্থন করে। 2n কে সমর্থন করে। n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে 2 উপাদান সংখ্যা কত? 5 মানে 1। তাহলে এখানে উপাদান সংখ্যা কত হবে? 2 হবে। ঠিক আছে? আর এখানে আরেকটা প্রশ্ন বলতে পারে। এটা আসছে ২ থেকে, অনুশীলনী ২ থেকে আসছে আরকি। এখানে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যদি এটা বলতো যে m * n আ এর প্রকৃত উপসেট কয়টি? বা প্রকৃত উপাদান সংখ্যা কয়টি? তখন কিন্তু হইতো ১ টা। ঠিক আছে? কারণ ওই প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n - 1। 2n - 1 মানে যে সংখ্যাটা থাকবে 5 আছিল 5 টা বাদ দিয়ে দিতে হবে। মানে শুধু থিটা হবে। একটা প্রকৃত উপসেট এটা আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ? প্রকৃত উপসেটের সূত্রটা হচ্ছে 2n - 1, 2n - 1, ঠিক আছে? আর শুধু উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2n, n হচ্ছে উপাদান সংখ্যা। কয়টা উপাদান আছে, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের অঙ্ক। এখন আসি আমরা পরবর্তী অঙ্কে। এখানে কি বলা আছে? যে এখানে বলা হইছে যে বার্ষিক ৫% হারে মুনাফায় ৳৫,০০০ 4 বছরের সরল মুনাফা কত? এই ক্যাটাগরির অঙ্ক আমরা করেছি। আমরা কি যখন সরল মুনাফা বলবে তখন আমরা সূত্রের কথা বাদ। আমরা সবগুলো সংখ্যা গুণ করে দিব। ৫ * ৫,০০০ * 4 তারপরে এই পার্সেন্ট মানে কি ১০০, ১০০ দিয়ে ভাগ করে দিব। ১০০ দিয়ে ভাগ করলে এই ২ শূন্য, এই ২ শূন্য কাটা। তাহলে ৪ ৫০ এ কত? ৪ ৫০ এ হচ্ছে ২০০। ২০০ আর ৫, ৫ দিয়ে যদি গুণ করি ৳১,০০০ শেষ। ওকে? তারপরে দেখি আমরা সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? আচ্ছা, আমরা আগে সমবাহু ত্রিভুজটা যদি একটু লিখি। এখন বলছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে, এই যে একটা বাহু, এই বাহুটাকে যদি আমরা উভয় দিকে বর্ধিত করি তাহলে এর যে বহিস্থ যে বাহুগুলা মানে কোণগুলো উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি চাইছে। আচ্ছা, আমরা পিছনে কি বলছি? যে আমরা পিছনে একটা কথা বলছি যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই কত ডিগ্রি? ৬০ ডিগ্রি বলছি, হ্যাঁ? এটাও ৬০ ডিগ্রি, এটাও ৬০ ডিগ্রি। তাহলে যদি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এখানে হচ্ছে এক সরল কোণ সমান আমরা বলছি কত ডিগ্রি? ১৮০ ডিগ্রি। তাহলে এটা ৬০ ডিগ্রি হলে এটা অবশ্যই কত ডিগ্রি? ১২০ ডিগ্রি। এটা যদি ৬০ ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? ১২০ ডিগ্রি। এই এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এক সরল কোণ সমান হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে ১৮০ থেকে যদি আমরা ৬০ চলে যাই তাহলে কত থাকবে? ১২০ ডিগ্রি। তাহলে বলছে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? মানে আমাদের সমষ্টি বের করতে বলছে। তাহলে সমষ্টি বের করতে গেলে কি হবে? এই ১২০ আর এই ১২০ তাহলে কত হবে? ২৪০। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ২৪০। ঠিক আছে? এটা পরিমিতি থেকে আসছে। আবার বলা যায় আমরা যে এটা জ্যামিতি থেকে আসছে অঙ্কটা। আচ্ছা, পরবর্তীতে দেখি যে কি বলছে? যে এখানে আমরা কিন্তু পিছনে একটা অঙ্কে আমরা বলছি যে আ কু বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয় তার বিপরীত কোণগুলো সমান হচ্ছে কত ডিগ্রি?
80 ডিগ্রি। বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা দেখি যেহেতু এখানে এই P = 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই R এর মান কত হবে? R এর মান হবে 10 ডিগ্রি। আমরা বলছি বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, হ্যাঁ? বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এখানে কোণ P এর মান 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে R এর মান কত ডিগ্রি হবে? 110 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে এখানে বলছে যে হাফ কোণ SRT, SRT, SRT। আচ্ছা, যদি SRT বলে তাহলে যেহেতু এটা 110 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। তাহলে 70 ডিগ্রির কি বলছে? হাফ চাইছে। হ্যাঁ? হাফ চাইছে। তাহলে হাফ হইলে কত হবে? 35 ডিগ্রি হবে। কারণ আমরা কিন্তু এখানে বলছি যে এখানে কি এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 110 হয়, এটা যদি 110 হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। আর যেহেতু এখানে বলছে হাফ, তাহলে হাফের মান কত ডিগ্রি? মানে 70 কে যদি হাফ করি তাহলে কত হবে? 70 ডিগ্রি হবে। ওকে। পরবর্তী যদি বলি যে পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা রুট সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? তাহলে এই অঙ্কটাও আমরা মনে হয় করেছি। তাহলে এটা হবে কোসেক থিটা এই রুট সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে টেন স্কয়ার থিটা। তাহলে দেখি আমরা এই স্কয়ারে রুট স্কয়ারে কাটা যায়। কোসেক সমান হচ্ছে 1/sin থিটা। ঠিক আছে? কোসেক সমান 1/sin থিটা। আর টেন থিটা সমান হচ্ছে sin বাই cos থিটা। টেন থিটা সমান হচ্ছে sin বাই কি থিটা? cos থিটা। এই সাইনে সাইনে কাটা থাকবে কি 1/cos। তাহলে 1/cos সমান আমরা কি জানি? sec থিটা। 1/cos সমান আমরা জানি sec থিটা। আবারও বলতেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে কোসেক থিটা রুট sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? তাহলে কোসেক স্কয়ার থিটা, তাহলে এখানে মাঝখানে সূত্র পড়ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার থিটা। আরেকটা আছে 2sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে cot স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে এখানে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার থিটা। পরে রুট স্কয়ারে কি কাটা থাকবে কি tan থিটা থাকবে। তাহলে যেহেতু এগুলো আমি ক্লাসে এমনিতেও বলছিলাম যে এগুলো হচ্ছে কোসেক, tan, শুধুমাত্র সাইন এবং কস হচ্ছে কি মৌলিক। মানে এগুলোকে আর ভাঙা যায় না। কিন্তু কোসেক, tan, তারপরে হচ্ছে সেক, কট, এগুলাকে কি করা যায়? ভাঙা যায়। তাহলে কোসেক থিটাকে আমরা ভাঙতে পারি 1/sin থিটা দ্বারা। আর tan থিটাকে আমরা ভাঙতে পারি কি 1/cos থিটা দ্বারা। ঠিক আছে? তাহলে সরি sin বাই cos থিটা দ্বারা। সাইডে সাইডে কাটা থাকে কি 1/cos। যদি 1/cos থাকতো তাহলে সঠিক উত্তর আমরা এটা নিয়ে নিতাম। যেহেতু এখানে 1/cos বলতে কোনো অপশন নাই, তাহলে আমাদের দেখতে হবে যে কোন সূত্রে পড়ছে। তাহলে 1/cos থিটা সমান হচ্ছে sec থিটা। আচ্ছা, এই গেল আমাদের অঙ্ক। আচ্ছা, পরবর্তীতে যদি দেখি এখানে কি বলছে যে 7 আ আচ্ছা ৭, ১৩, আচ্ছা একটা ধারা দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার সমান্তর ধারা থেকে অঙ্কটা আসছে। কিভাবে বুঝলাম যে সমান্তর ধারা থেকে আসছে? কারণ এগুলার পার্থক্য, যখন এদের পার্থক্য মানে বিয়োগফল যদি সমান হয় তাহলে বুঝবো আমরা সমান্তর ধারা। আর যদি ভাগ করে অনুপাতগুলা যদি সমান হয় তাহলে বুঝবো সেটা আমরা কি গুণোত্তর দ্বারা। তাহলে এখানে ১৩ থেকে ৭ বাদ দিলে কি কত থাকে? ৭, ৫, ৭, ৬, ৬ থাকে। ১৯ থেকে ১৩ বাদ দিলে ৬ থাকে। ২৫ থেকে ১৯ বাদ দিলেও ৬ থাকে। তাহলে এখানে d সমান কত? ৬, মানে সাধারণ অন্তর সমান হচ্ছে কি ৬। তাহলে যেহেতু অন্তরগুলি সমান তাহলে বুঝতে হবে এটা কি থেকে আসছে? সমান্তর ধারা থেকে আসছে। তাহলে ধারাটির ১০তম পদ নির্ণয় করো। তাহলে তম পদের সূত্রটা আমরা কি জানি? তম পদের সূত্রটা হচ্ছে a + n - 1 * d। এমসিকিউ করার ক্ষেত্রে সূত্রগুলা একদম ঠোঁটের আগায় চলে আসতে হবে। a + n - 1 * d। তাহলে এর মান কত আছে? এর মান আছে 7। তাহলে আমরা 7 বসাইলাম। n - 1 * d, n - 1 * d, n হচ্ছে ১০তম পদ। এই ১০, ১০ থেকে যদি ১ বাদ দিই ৯ থাকবে। d এর মান কত পাইছিলাম? ১৩ থেকে ৭ বাদ দিলে কত ছিল? ৬ ছিল। তাহলে এই অঙ্কটা কি হবে? ৭ + ৬ নং কত? ৫৪। ৬ নং ৫৪। ৫৪ আর ৭ কত? ৬১। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? ৬১।
তাহলে আমরা এখানে কি শিখতে পারি, কি শিখলাম, যে ধারাটির ১০তম পদ, তম পদ হচ্ছে a + n - 1 * d। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ধারাটির প্রথম ১৫টি পদের সমষ্টি কত? ধারাটির প্রথম ১৫টি পদের সমষ্টি কত? তাহলে ১৫টি পদের সমষ্টি সমষ্টি সূত্র হচ্ছে n - 2 * 2a + n - 1 * d, এটা। তাহলে n সমান হচ্ছে 15টা। এই যে 15/2, তারপর ইনটু 2a, এর মান হচ্ছে কত? 7। তাহলে 7 গুণ আমরা কি লিখতে পারি? 14 লিখে ফেলতে পারি, প্লাস 15টি পদ। তাহলে 15 থেকে যদি একবার দেওয়া যায় তাহলে 14, আর d এর মান হচ্ছে কত? 6। তাহলে এটা আমরা ক্যালকুলেটর হিসাব করব, দেখি কত হয়। তাহলে এটা হিসাব করতে অনেক সময় লাগবে। এটা আমরা তবু করি, দেখি। 15 এটা হচ্ছে 2 24, 24 আছে যোগ 4 × 24, 24 এ 4, 6 × 6 8, 84। আচ্ছা, তাহলে এটা আপনারা এই দুইটা যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করে যেটা হবে এটার সাথে এটা গুণ করে দিলেই সঠিক উত্তর বের হয়ে যাবে। তাহলে আমাদের মেইন হচ্ছে কি, এখানে ক্যালকুলেটর হলে কি সহজ অঙ্কটা করা যাবে। তাহলে পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 * d। আচ্ছা, একবার পূর্ণ গুণনের কোণের একবার পূর্ণ গুণনের কোণের পরিমাণ কোনটি? সরি, এটা সঠিক এখন মনে পড়তেছে না। দেখি 27 নম্বরটা দেখি। পরবর্তীতে এটা করে দিতেছি। আচ্ছা, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত? 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত? তাহলে আমরা কিন্তু জানি ব্যাস যখন দেওয়া থাকবে তখন বৃত্তের পরিধির সূত্র হচ্ছে d পাই। মানে হচ্ছে d সমান হচ্ছে ব্যাস, আর পাই সমান হচ্ছে কি 3.1416। অনেক সময় পায়ের মান পাই দেওয়া থাকে। আচ্ছা, আর একটু যদি ব্যাসার্ধ যদি থাকতো তাহলে আমরা 2πr লিখতাম। ঠিক আছে? তাহলে dr দিয়ে আমরা সহজেই বের করব। বলছিলাম যে পরিধির সূত্র দুইটা হতে পারে, 2πr অথবা dr। তাহলে d সমান কত? 10 পাই। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে কোন অঙ্কটা আছে যে আয়তকার ঘনবস্তুর আয়তকার ঘনবস্তুর এখানে দুইটা জিনিস বুঝতে হবে। এই অঙ্কটা এই অঙ্কটা আসছে থেকে, এই পরিমিতি থেকে 16.4 এর মনে হয় অঙ্কটা, 4, হ্যাঁ 4 এর মেবি। আচ্ছা, এখান থেকে কটা আছে? 28 আছে। এই অঙ্কটা আর ওইখানে এটা। আচ্ছা, এটা আমরা পরে করি, কারণ এটার ভিতরে 3টা অঙ্কই করতে হবে, একটু সময় বেশি লাগবে। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ, এইটা ইম্পর্টেন্ট আছে। অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। উপচাপে উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে? আর অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, মানে সমকোণ। উপচাপে হচ্ছে স্থূলকোণ, অধিচাপে হচ্ছে সূক্ষ্মকোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে কি এক সমকোণ। আমরা পিছনের অঙ্কে এগুলো কি পড়েছি। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা, উন্নতি কোণ। উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। এই যে উন্নতি কোণ, দেখেন ভূমিটা কি হবে? বড় হবে এবং কি লম্ব ছোট হবে। এটা সঠিক, মুখস্থ করে ফেলবেন। এই ক্যাটাগরি এমসিকিউ আসতে পারে। 30 ডিগ্রি হলে ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। 45 ডিগ্রি যদি হয়, লম্ব এবং ভূমি কি হবে? সমান হবে। লম্ব এবং ভূমি দুইটাই কি হবে? সমান হবে। তখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর 60 ডিগ্রি হলে আমাদের কি লম্বটা বড় হইতে হবে, ভূমি ছোট হইতে হবে। লম্ব বড় হইতে হবে, ভূমি ছোট হইতে হবে। তাহলে এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি 1 আর 2। সঠিক উত্তর 1 এবং 2। আচ্ছা, তাহলে এইখানে এই 28 নাম্বার, আর এখানে কি বলছে? একবার পূর্ণ গুণনের কোণের পরিমাণ, এই দুইটা।